এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন PM গল্প পাগল, যেখানে গল্প শুধু গল্প নয়, বাঙালির ইমোশন। আজকের গল্প পাঠে আমি প্রিয়া। আজ আপনারা শুনবেন দিব্যেন্দু সুন্দরের দিব্যজ্ঞান লাভ। নিকট আত্মীয়ের বিয়ে বাবদ দুদিনের ছুটির জন্য দরখাস্ত করতেই বস একেবারে মারমুখী হয়ে বলে উঠলেন, আপনারা সব ভাবেন কি বলুন তো, এটা অফিস না মামার বাড়ি? সর্বদাই আবদারের চাষ। নিজের অসুখ বিসুখে তো কামাই আছে, সে ছুটি কোম্পানি দিতে বাধ্য, কিন্তু বাড়ির লোকের মাথা ধরলে, পেট ব্যথা করলেও কামাই, রাস্তায় জল জমলে কামাই, ট্রাম বাসে স্ট্রাইক হলে কামাই, বছরে কটা দিন ঠিকমতো কাজ হচ্ছে? হ্যাঁ, এর উপর যদি বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে যাবার জন্যেও একটানা এই জ্বলন্ত অভিযোগটি জানিয়ে বস মুখার্জি সাহেব একটু দম নিতেই দিব্যেন্দু কাচুমাচু হয়ে বলে, স্যার, শালার বিয়ে। শালার বিয়ে মানে? এই যে কদিন আগে শালার বিয়ে বলে দুদিন ডুব মারলেন, কবার বিয়ে হবে শালার? আমাদের চাপরাশিদের মা মরার মতো নাকি বছরে বছরে মাতৃবিয়োগ হয় তাদের? নাকশালের এরই মধ্যে দ্বিতীয় পক্ষ হতে চলেছে। যদিও মুখার্জি সাহেবের থেকে দিব্যেন্দু সরকার বয়সে 2 বছরের বড় বই ছোট নয়, কিন্তু চেহারার গড়ন আলাদা জিনিস। তাই মুখার্জি সাহেব অনায়াসেই তপরান, আর দিব্যেন্দু বাবু আরও কাচুমাচু হন। সেবার ছিল প্রথম শালার বিয়ে, এ হচ্ছে মেজো শালার। ও, মেজো শালার, তার মানে শালার মালা গাঁথা আছে, ভবিষ্যতে আরও চলতে থাকবে। কি করব বলুন? না যেতে চাইলে স্ত্রী রেগে যাবেন, অন্য আত্মীয়রা নিন্দা করবে। ঠিক আছে, স্ত্রীর রাগ আর আত্মীয়দের নিন্দে এই সবই সামলানগে, আমার কিছু বলার নেই। কদিন লাগবে এই আপনার শালার ব্যাপারে? বেশি না, মাত্র 2 দিন। বিয়ের দিনটা মানে পরশু 18 তারিখেই অফিস করে বরযাত্রী যাব, শুধু তারপর দিন আর তারপর দিন বৌভাত সেরে, মানে কলকাতার বাইরে তো বিয়েটা হচ্ছে কিনা। ও, রেলগাড়িতে চেপে বিয়ে বাড়ি যাওয়া হবে? যান মশাই, আপনারাই সুখী, কেন যে কেরানি হয়ে জন্মালান না। মুখার্জি সাহেবের ওই পেঁচানো আর অহংকারী নাকটার দিকে তাকিয়ে খোঁচা নাকের আগাটাকে ধরে এক পাক মুচড়ে দেওয়ার দেদার দুর্দান্ত ইচ্ছাটাকে অতি কষ্টে সামাল দিয়ে নিয়ে ছুটির দরখাস্তটায় সই করিয়ে নিয়ে চলে এলেন দিব্যেন্দু। রাগ আর অপমান হজম করতে করতেই জীবন গেল। দিব্যেন্দু বাসে চেপে বাড়ি ফিরতে ফিরতে ভাবতে থাকেন, অফিসে এই, বাড়িতে গিন্নির দাপট, ছেলে মেয়েদের বেপরোয়া চালচলন, এমনকি কাজের লোকরাও পর্যন্ত যেন থোড়াই কেয়ার। কি আর বলা, সর্বত্রই ওই না কুচুপনা। বাজারে মাছ তরিতরকারিওয়ালা থেকে রিস্কাওয়ালা, বাস কন্ডাক্টরটাও পর্যন্ত চড়া সুরে ভিন্ন নরম সুর যেন বলতেই জানে না। একটা বয়স্ক লোক বলে মানার বালাই নেই, সেসব তুচ্ছ তাচ্ছিল্য ভাব। অথচ দিব্যেন্দুদের ছোটবেলায় গুরুজনদের ভয়ে কাটা, মাস্টারদের প্রতি কি শ্রদ্ধা, পাড়ায় কর্তা ব্যক্তিদের পর্যন্ত জ্যাঠা কাকার মতো সমীহ। এই তো সেদিন পর্যন্তও তো বাজারে ওনারা খোদ মেশত করে ডাকাডাকি করত, দরাদরি করে জিনিস কেনা চলতো। অথচ এখন কোনো জিনিসের দাম শুনে চমকে উঠলে কি মাস্টার দর করতে গেলে মুখের ওপর বলে দেবে, আপনি এখানে কিনতে পারেন না স্যার, ওই দিকে যান, ওই দিকে পচা মাছ, বাসি আনাজ আর কানা বেগুন পাবেন। হজম করতে হয় এই অপমান মুখ বুঝে। অথচ বউ ছেলে মেয়েদের মতো দিব্যেন্দু নাকি কিপ্টের জাত, বোকার রাজা। বাজারে গেলেই পচা মাছ আর কচু ঘেঁচু নিয়ে আসেন। শুনে শুনেও সব সয়ে যেতে হয়, কারণ দিব্যেন্দু সরকার লোকটা বরাবরই শান্তিপ্রিয়। কিন্তু সেই দিব্যেন্দুরই নাকি এই 52 বছর বয়সে এসে পৌঁছে এমন একখানা লোমহর্ষক কাণ্ড করে বসলেন। শুধু বসলেন বা বললে চলে কি করে, করেই তো চলেছেন এখনো। তার মানে কি থেকে যে কি ঘটে যায়, কত সামান্য ঘটনাই অসামান্য হয়ে থেকে। তাহলে গোড়া থেকে ইতিহাসটার বিবৃত দিতে হয়। দিব্যেন্দুর শ্বশুর বাড়িটা অবশ্যই কলকাতাতেই, তবে সেই মেজো শালাটার বিয়ে হচ্ছে একটু গ্রামের দিকে।
তা কোনো কোনো দিকে কলকাতা ছাড়িয়ে খানিকটা গেলেই তো গ্রাম। বিয়ের দিন সকালে দিব্যেন্দু অফিস যাওয়ার মুখে গিনি বললেন, বাবা বলে পাঠিয়েছেন 5:20 বর বেরোনোর শুভ লগ্ন। একটা প্রকাণ্ড বাস রিজার্ভ করে সবাইকে সঙ্গে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা। তুমি সময়ের মধ্যে অফিস থেকে সোজা আমাদের রাসবিহারীর বাড়িতে গিয়ে হাজির হবে, একটুও যেন দেরি না হয়। দিব্যেন্দু বললেন, বাহ, বাড়ি ফিরবো না? আমি কি অফিসের জামাটা পরেই যাব? বাড়ি ফিরে সাজুগুজু করতে সাজ হয়েছে, তাহলে আর তোমায় ঠিক সময়ে হাজির হতে হবে না। তাছাড়া বাড়িতে ফিরবেই বা কি করে? আমরা তো এক্ষুনি বাড়ি তালা দিয়ে চলে যাচ্ছি। মেয়ে বলে উঠল, বাবা তাহলে একটা কাজ করো, তোমার ওই অফিসের ব্যাগের মধ্যেই একটা ফর্সা ধুতি আর আর্দির পাঞ্জাবিটা ভরে নিয়ে চলে যাও। তোমার তো নেমন্তন্ন বাড়ি যাওয়ার ওই একটাই সেট আছে, অফিসের বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিও। বলো তো একটা পাউডারের কৌটো দিয়ে দি সঙ্গে। রাগে হাড় জ্বলে যায় কি না? তোর আর তোর মায়ের মতো আমারও কি 280খানা শাড়ি থাকবে নাকি? তবু রাগ চেপে বললেন, পাউডারের দরকার নেই, একখানা ফর্সা রুমাল দিয়ে দে। ছেলে বলে উঠল, দেখো সময়টা, আজ আবার ওভারটাইম করতে বসো না। মনে রেখো ওই বাসটা মিস করলে একা সেই নয়পুর বা বদনপুর ট্রেন ধরে যেতে হবে। কেউ কেউ নাকি পরে ওই ট্রেনটা করেই যাবে। গিন্নি রেগে রেগে বললেন, কেন বাসটা মিসই বা করার হবে কেন? একদিন কি আর অফিস টফিস থেকে একটু সকাল সকাল বেরোনো যায় না? রোজই তো রাত করে ফেরে। ছুটির টাইম 4:30 নয়, খবরদার যেন দেরি না হয়। মেয়ে বাবার হাতে ধুতি পাঞ্জাবি রুমাল দিয়ে বলল, তোমার যা টিং টিংয়ের চেহারা, পাখিদের মতো উড়েও চলে যেতে পারো বাবা। এই পেটের মধ্যে খাবার দাবারগুলো কি করে চালান করো কে জানে। এই ফ্যাশন হয়েছে এখন, মা বাবাকে নিয়েও ট্র্যাপ, অসহ্য। অথচ দিব্যেন্দুকে চুপচাপ সয়ে যেতে হয়। শান্তিপ্রিয় লোকদের এই হচ্ছে জ্বালা। তাই শান্তিপ্রিয়দের কপালে কি যত রাজ্যের উটকো জ্বালাও মজুদ থাকে। মাত্র ফাইলপত্র গুছিয়ে ধুতি পাঞ্জাবিটা ব্যাগ থেকে বার করে হাত মুখ ধুতে যাবেন, মুখার্জি সাহেবের কাছ থেকে তলব আসলো। এই যে দিব্যেন্দু বাবু, ভীষণ জরুরি একটা কাজ আছে, এক্ষুনি না করলেই নয়। দিব্যেন্দু থতমত খেয়ে বললেন, কিন্তু এখন যে আমাকে এই বিয়ে বাড়িতে বরযাত্রীদের সঙ্গে মিট করতে যেতে হবে। দেখুন মশাই, এই কাজটা আপনার শালার বিয়ের বরযাত্রী যাওয়ার থেকে ঢের বেশি জরুরি, বুঝলেন? টিয়া পাখির ঠোঁটের মতো বেঁকানো নাকটি আরও বাঁকিয়ে মুখার্জি সাহেব আবার বললেন, আপনি যখন বাড়ির জামাই, তখন তো আপনার ভোজের ব্যবস্থা ঠিকই হবে নিশ্চয়ই। দিব্যেন্দুর একটু ভালো মন্দ খাওয়ার প্রতি প্রীতির খবরটা অফিসে সবাই জেনে গেছে। নিশ্চয়ই ওই মলাই বোস্টারই কাজ। পাড়ার লোক সহকর্মী হওয়ায় এই খুব অসুবিধের। ভালো করতে পারে না, মন্দই করতে পারে। রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছা হলো। আবার গিয়ে কাজের টেবিলে বসতে হলো দিব্যেন্দু সরকারকে। ফলে যখন বরযাত্রীর সাজে বিবেদীবাগ থেকে বেরিয়ে রাসবিহারী অ্যাভিনিউতে শ্বশুরবাড়ির দরজায় গিয়ে পৌঁছালেন, তখন বাড়ি পুরো ফাঁকা। থাকার মধ্যে একটা কাজের মেয়ে আর একখানি বুড়ি পিসি শাশুড়ি। তিনি হাই হাই করে বলে উঠলেন, তুমি এতক্ষণে এলে বাবা? এই একটু আগেই সবাই চলে গেল রিজার্ভ বাসে চেপে। তোমার বউ ছেলে মেয়ে খুব রাগারাগি করে তোমার যাচ্ছে তাই বলতে বলতে গাড়িতে উঠলো। রাগে মাথা জ্বলে গেল দিব্যেন্দু। গাড়িতে গিয়ে উঠল কেন? বলে কয়ে আর একটুক্ষণ গাড়িটাকে আটকানো যেত না? তিনি এবারের জামাই না, গিন্নির পূজনীয় স্বামী আর ছেলে মেয়ের ভক্তিভজন বাবা না নাকি? পিসি শাশুড়ি তখনও বলে চলেছেন, তোমায় আশা মাত্রই সোজা স্টেশনে চলে যেতে বলেছে, রেলগাড়ি করে চলে যাবে। গাড়ির বৃত্তান্ত লিখে দিয়ে গেছে, এই যে। এই বলে এক টুকরো কাগজ ধরিয়ে দিলেন বুড়ি। লেখা রয়েছে নয়নপুর লোকাল।
5:35, 7 নম্বর প্ল্যাটফর্ম, শিয়ালদা। টিকিট কাউন্টারের ভদ্রলোকটি বলে উঠলেন, নয়নপুর লোকাল, 5:35-এর, সে তো একমাত্র ছেলে চলে গেল। নয়, হ্যাঁ এই মাত্র, তবে আর একটা আছে 6:50-এ, মারাত্মক ভিড় হয়, আর লাস্ট ট্রেনটা আছে 9:10-এ। ওতে কোনো লাভ নেই, একটাই দিন, কত আর লাগবে, সেকেন্ড ক্লাস একটা দিয়ে দিন টিকিট। হ্যাঁ বুঝেছি, 5:80। 5:80 শুনেই দিব্যেন্দুর মেজাজ খারাপ হয়ে গেল। একেই তো হয়রানি, ওভারটাইম খাটাটাও হলো না আজ, ভেবেচিন্তে দেখার সময় নেই। পেছনে লাইনের প্রচুর ঠেলা। একটা টিকিট নিয়ে বেরিয়ে এলেন। ধীরে সুস্থে স্টেশনে 1 কাপ চা খেলেন, তার সঙ্গে 2টো বিস্কুট, এতেও 1 টাকা বেরিয়ে গেল। ওহ, কি আমার শালার বিয়ের নেমন্তন্ন রে! রাগে চরচর করে উঠল মুখার্জি বাবুর ওপর। সে বেটা অসময়ে কাজ না চাপালে দিব্যি রাসবাড়ি থেকে চাটা খেয়ে এতক্ষণে সকলের সঙ্গে দল বেঁধে নয়নপুরের পথে এগিয়ে যেতেন। দল বেঁধে বরযাত্রী যেতে মজাই আলাদা। কম বয়সে একবার বন্ধুর বিয়েতে দল বেঁধে রানাঘাট গিয়েছিলেন। ওহ, সারা রাস্তা কি আমোদ! এখন অবশ্য আর সেই দিন নেই, তবুও আরামটা তো হতো। এই দুদিকেই লোকসান। ওহ, ভিড়ও বটে। লোকাল ট্রেনের এই ফেরত গাড়িতে যে কি ভিড় হতে পারে তা জানা ছিল না দিব্যেন্দুর। নেহাত নাকি রোগা টিংটিঙে, তাই কোনো মতে তিল ধরবার জায়গা নেই। তবু ভদ্রলোক পা ঠুকে বলে উঠলেন, আমি জানতে চাই ব্যাপারটা কি, এই হাফ টিকিটটা কার? কার আবার? আমারই। আপনার হাফ টিকিট? কেন নয়? রেল কোম্পানির রেলগাড়িতে তো একটা পুরো সিটের বদলে আমি একটা মাত্র পা রেখে চলেছি। এতে কোয়ার্টার টিকিটই হবার কথা। বাজে বকবক রাখুন, এক্সেস ফেয়ারটা ছাড়ুন। শান্তিপ্রিয় দিব্যেন্দু হঠাৎ অশান্তিপ্রিয়দের মতো বুনো গলায় বলে উঠলেন, কিসের এক্সেস ফেয়ার? একেই তো দেখছেন আমার এই সিকি সাইজের চেহারা, তাই একখানা পায়ের পুরোটাও মাটিতে রাখতে পাইনি, পাছে কারোর পা মারিয়ে ফেলি, এই ভয়ে হাফ শূন্যে উঠেছি। ওই হাফ টিকিটই যথেষ্ট, অধিকের চেয়েও বেশি, ব্যাস। চিকার ভদ্রলোক ব্যঙ্গের গলায় বলে উঠলেন, বা মশাই বা, রেল কোম্পানিকে ঠকাবার এই আবার নতুন পথ আবিষ্কার করে ফেলেছেন দেখছি। আপনার বয়সের একটা লোক। কি বললেন? এতে রেল কোম্পানিকে ঠকানো হচ্ছে? বলি মশাই, আর কোম্পানি যে রাত দিন অবিরাম পাবলিককে রাম ঠকানো ঠকিয়ে চলেছেন, তার কি? তার মানে? আপনার এ কথার মানে কি? মানে বুঝতে পারছেন না মশাই? রেল কোম্পানির কর্তব্য নয় কি প্রতিটি যাত্রীকে পুরো ভাড়ার বিনিময়ে পুরো একটা সিট দেওয়া? দিচ্ছি তো, এই তো তার প্রমাণ সামনেই। অথচ নিজের কর্তব্য প্রতিটি বেমালুন চেপে গিয়ে পাবলিকের ওপর নিয়ম নিষ্ঠা কর্তব্য পালনের চাপ। যদিও ভিড়ে সকলেই চিরের চেয়েও অধিক চ্যাপ্টা হয়ে আছেন, দম আটকে আসছে, তবু এমন একটি মুখরোচক প্রসঙ্গে সকলেই কান খাড়া করেন। ভিড়ের মধ্যে খোঁজ থেকে একজন বলে ওঠেন, বেশ বলেছেন দাদা, মুখের ওপর জবাব, এই তো চাই। চেকার মশাই হয়তো দিব্যেন্দুকে পাগল ছাগল ভেবে ছেড়েই দিতে। রাত দিন তো কত শক্ত বিনা টিকিটের যাত্রী পার হয়ে যাচ্ছে, কিন্তু ওই মুখের ওপর জবাব কথাটা শুনেই ভদ্রলোকের মাথা গেল গরম হয়ে। তাই বলে উঠলেন, দেখুন, টাকা দিন তো দিন, নচেত আমার সঙ্গে নেমে চলুন। রেল কোম্পানি পাবলিককে ঠকাচ্ছে এই কথাটা বলার মজাটি দেখবেন চলুন। কিন্তু চিরশান্ত স্বভাব দিব্যেন্দু সরকার আজ কি যেন হলো, বোধহয় পেটের মধ্যে আগুনের আর মাথার মধ্যে শ্বশুরবাড়ির লোকের দুর্ব্যবহারের জ্বালা তাকে জ্বালিয়ে দিয়েছে। তাছাড়া পাবলিকের সমর্থন, চিরকাল কিছু একটা বলতে গেলেই দেখেছেন দাবরানি খান, কিন্তু তাকে সমর্থন করে না কেউই। অফিসে মুখার্জি কর্মচারীরা, বাড়িতে গিন্নি এবং ছেলে মেয়েরা, কেউ তাকে কোনো কিছুতেই বলে না ঠিক বলেছ। সবাই বলে তোমার কথার কোনো মাথাই নেই। আর আজ এখন এরা বলল ঠিক বলেছেন, বেশ বলেছেন। দিব্যেন্দু বলে ওঠেন, ভুলটা কি বলেছি? কোথায় না ঠকছে পাবলিক? রাত দিন লোডশেডিং, তবু ইলেকট্রিক বিল, 6 মাস টেলিফোন অচল, তবুও টেলিফোন বিল, রাস্তায় গর্ত, 1 মিনিটের বৃষ্টিপাতে
এক হাঁটু জল। তবু বলতে বলতেই নয়নপুর এসে গেল। চেকার ভদ্রলোক বললেন, চলুন। দিব্যেন্দু এই বলে হাত ছাড়িয়ে দিলেন। হুড়মুড় করে নেমে পড়ে লোকেরা হ্যাঁ হ্যাঁ করে হাসতে শুরু করলো। ছেড়ে দিন দাদা, ছেড়ে দিন, দেখছেন না হেড অফিসে গন্ডগোল। তাই তো দেখছি বলে চলে গেলেন ভদ্রলোক। দিব্যেন্দু তাকিয়ে দেখলেন কোথাও রিস্কা নেই। এইরকম সময় জনাকতক ছেলে ছোকরা হঠাৎ মহল্লাসে ছুটে এলো। এসে গেছেন। উহ, এত দেরি করতে হয়? সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার জন্য দিনুবাবু তো ছটফট করছেন। শুনে প্রাণটা শীতল হয়ে গেল দিব্যেন্দুর। তার জন্য সবাই অপেক্ষা করছে? দেরি দেখে দিনুবাবু ছটফট করছেন। কিন্তু দিনুবাবু কি? তার শালার নাম তো দীনেশ, আর শ্বশুরের নাম দীনেন্দ্র। কাকে দিনুবাবু বলছে? ওদের কি ওরা তাহলে এই নামেই ডাকে? ভাবতে ভাবতেই এরা দিব্যেন্দুকে প্রায় পাজা কলা করে একটা সাইকেল রিস্কায় চাপিয়ে গড়গড়িয়ে নিয়ে চলল। কিন্তু কোথায় থামলো? জায়গাটা চেহারাখানা কি! কিন্তু এই কোথায় থামলো? এটা তো একটা ক্লাব ঘর। তার মাঝখানে একটা সাজানো আসর, গানের আসর, চৌকির ওপর শতরঞ্চ পাতা, মাঝখানে একটা মোটাসোটা তাকিয়া, তার সামনে একটা হারমোনিয়াম, আর সামনে একজোড়া তবলা বসানো, মাঝখানে একটা ফুলদানিতে হাড় জিরজিরে একটা ফুলের তোড়া। তবে আলোটা বেশ জোরালো। এদিকে ওদিকে দু একটা ছেলে ঘুরছে। এই সর্বনাশ! দেরি দেখে দিনুবাবু চলে গেলেন নাকি? দাঁড়ানো ছেলেটা বলল, না, সেক্রেটারির বাড়িতে গেছেন চা জল খাবার খেতে। ওরা সমবেত কণ্ঠস্বরে বলল, যা খবর দেগে যে তবলাচি এসে গেছে। এই মশাই বসে পড়ুন। দিব্যেন্দু হতভম্ব হয়ে তাকালেন। বসে পড়বেন মানে? কোথায় বসবেন? এখানে তো কোথাও জল খাবারের ব্যবস্থা নেই। একটা ছেলে দিব্যেন্দুকে ঠেলে সেই তাকিয়াটার পাশে গিয়ে বসিয়ে বলল, তবলা একটা চাটি দিন না, শুনে দেখি আপনি কেমন তবলা বাজান। কি? আমি তবলায় চাটি দেব? দিব্যেন্দু রেগে উঠে বললেন, মানে? এক ছোকরা বলে উঠল, মানে আবার কি? আপনি দিনুবাবুর তবলাচি। আজ আপনারা শুনলেন দিব্যেন্দুবাবুর দিব্যজ্ঞান লাভ গল্পের প্রথম পর্ব, যেখানে অফিসের কাজে লেট হয়ে গিয়ে বরযাত্রীর গাড়ি মিস করেন। তারপর ট্রেনও মিস করেন দিব্যেন্দুবাবু। অনেক কষ্টে ট্রেন পেলেও সেখান থেকে তাকে ভুল করে তবলাচি ভেবে গানের আসরে নিয়ে চলে যায়। এর পরবর্তী পর্বে আমরা দেখব সে তার শালার বিয়েতে যেতে পারে কিনা। এরম আরও গল্প শোনার জন্য আপনারা PM গল্প পাগল চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এই চ্যানেলে সব রকম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না, তাই আপনাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজকের জন্য এইটুকুই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।